পড়ছিলাম ভালোবাসি কও, কলমে নুজাইফা নুন, পর্ব সংখ্যা 14। আমি যাব কি যাব না সেটা বলার আপনি কে? আপনার কোনো অধিকার বাকি কথা বলতে পারি না আমি। তার আগেই পরাগ ভাই নিজের পুরুষালী ঠোঁট দ্বারা আমার ঠোঁট আঁকড়ে ধরেন। তার ঠোঁটের উষ্ণতা হঠাৎ করে আমার সমগ্র অস্তিত্বকে গ্রাস করে নেয়। আমার হাত দুটো অচেতনভাবে পরাগ ভাইয়ের বুকে উঠে আসে। তাকে ঠেলে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু শক্তি পেলাম না। চোখ বুজে শুধু অনুভব করছিলাম রাগ, অভিমান, অপমান আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ বুকের গভীরে ছটফট করছে। হঠাৎই পরাগ ভাইয়ের হাত আমার পিঠের উপর স্থির হয়ে গেল। তার নিঃশ্বাস আমার কানের কাছে গরম হয়ে এসে লাগছে। শরীরের ভেতর দিয়ে এক অজানা শিহরণ ছড়িয়ে পড়েছে। আমি চোখ মেলতেই দেখি তিনি এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে চোখ পড়তেই আমি তড়িৎ চোখ নামিয়ে নিই। তিনি আমার দিকে তাকিয়ে ক্রূর হাসেন। বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছে বলেন, কথায় কথায় শুধু অধিকারের কথা টেনে আনিস না। দেখলে তো আমার অধিকার আছে কিনা। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম কয়েক মুহূর্ত। রাগে শরীর কাঁপছে আমার। তার ছোঁয়া বিষাক্ত লাগছে, অথচ একটা সময় তার ছোঁয়া পেতে মরিয়া হয়ে উঠেছিলাম আমি। আমার চোখ ঝলসে উঠল। রাগ আর অবর্ণনীয় ব্যথায় কণ্ঠ কেঁপে উঠল। আপনার অধিকার কি শুধু আমার শরীরে, আমার ইচ্ছায়? আপনি কি ভাবেন আমি আপনার হাতের পুতুল? পুতুলকে যেভাবে নিজের ইচ্ছা নাচানো যায়, আমাকেও সেভাবে নাচাতে পারবেন আপনি? তুই ভুল ভাবছিস পাপড়ি। আমি শুরু থেকে ভুলই ভেবে এসেছি পরাগ ভাই, কিন্তু আর নয়। আমি আর এই মিথ্যা সম্পর্কের বোঝা বয়ে বেড়াতে পারছি না। কানাডা যাওয়ার আগেই আমি এই মিথ্যা সম্পর্কের পাঠ চুকিয়ে দিতে চাই। পরাগ ভাই আমার কথা কানেই নিলেন না, বরং বিছানায় আয়েশ করে বসলেন। বেডসাইড টেবিলের উপর থেকে খাবারের প্লেটটা নিজ হাতে তুলে খাবার মাখতে শুরু করলেন। আমি সেখান থেকে সরে আসতে গেলেই তিনি এক হাতে আমার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিলেন। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার মুখের সামনে এক লোকমা খাবার নিয়ে বললেন, নে এবার হাঁ কর দেখি। খাবার খেয়ে পেটের সাথে সাথে মাথাও ঠান্ডা কর। আমার হাত আছে, আমি নিজ হাতে খেতে পারবো, আপনাকে খাইয়ে দিতে হবে না। তিনি আমার কথা শুনলেন না, বরং আমার গাল চেপে ধরে মুখের মধ্যে খাবারের লোকমা ঢুকিয়ে দিলেন। গরম ভাত মুখে গুজে দিতেই বুকের ভেতর দাও দাও করে আগুন জ্বলে উঠল। আমি ছটকা দিয়ে তার হাত সরিয়ে দিলাম। প্লেটটা এক টানে কেড়ে নিয়ে সজোরে মেঝেতে ছুঁড়ে মারলাম। ভাত ছিটকে চারিদিকে ছড়িয়ে গেল। থালা গড়িয়ে বিছানার নিচে চলে গেল। পরাগ ভাইয়ের বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গিয়েছে। তিনি হয়তো ভাবতে পারেননি আমি এমন কিছু করব। সত্যি বলতে আমার এমন কিছু করার সাহস ছিল না, কিন্তু আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে। রুখে দাঁড়ানো ছাড়া বাঁচার অন্য কোনো রাস্তা নেই আমার। তিনি আমার দিকে তেড়ে আসলেন। তার ভাটার ন্যায় জ্বলতে থাকা চোখ দেখে মুহূর্তের জন্য বুকের ভেতর শীতল একটা স্রোত নেমে গেল, কিন্তু আমি দৃষ্টি ফেরালাম না, বরং তার চোখে চোখ রেখে তেজি কণ্ঠে বললাম, আপনার সাহস হয় কিভাবে আমার মুখে জোর করে খাবার গুজে দেওয়ার? আমি কি আপনার দাসী যে আপনার ইশারায় চলবো, নাকি খেলনা যাকে ইচ্ছে মতো ব্যবহার করবেন? তিনি 2 কদম এগিয়ে এসে আমার 2 বাহু শক্ত করে চেপে ধরলেন। তার আঙুলের চাপ এতটাই তীব্র যে মনে হচ্ছিল হাড় ভেঙে যাবে। ব্যথায় চোখে পানি চলে এলো আমার। তিনি আমার চোখের দিকে তাকিয়ে হাত আলগা করে নিলেন। ক্ষুব্ধ স্বরে বললেন, বারবার ইচ্ছে মতো ব্যবহার করবেন বলতে কি বোঝাতে চাইছিস তুই? ইচ্ছে মতো ব্যবহার করা কাকে বলে জানিস তুই? এর আগে আমি কখনো তোকে ছুঁয়েছি না তোর সাথে শুয়েছি? অথচ আমি চাইলেই তোকে ছুঁতে পারতাম, তোর সাথে যা খুশি করতে পারতাম। আর আমি আজ পর্যন্ত তোর দিকে বাজে নজরেও তাকিয়ে দেখিনি। আর তুই বলছিস আমি তোকে ইচ্ছে মতো ব্যবহার করছি? হ্যাঁ, করছেনই তো। আজ থেকে 5 মাস 20 দিন আগে আপনি নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করেছিলেন, অথচ আমার বিয়ের ব্যাপারটা বাড়ির কাউকে জানাননি। এখন আবার দ্বিতীয় বিয়ে করছেন কেন পরাগ ভাই? আপনার যদি খেলা এতই পছন্দ, আপনি ফুটবল ক্রিকেট খেলুন না, কেন আমার জীবন নিয়ে খেলছেন? আমি বাপ মা মরা এতিম বলে? আজ যদি আমার জায়গায় পুষ্প আপুর সাথে কেউ এমন করতো, আপনি ভাই হিসেবে পারতেন সহ্য করতে? পরাগ ভাই কিছু বলার আগেই মামা হন্তদন্ত হয়ে ছুটে আসলেন। এত রাতে আমার রুমে পরাগ ভাইকে দেখে একটু অবাক হলেন বইকি। তার চোখে উদ্বেগ আর সন্দেহ মিশ্রিত এক ঝলক ফুটে উঠল। তিনি দ্রুত পরাগ ভাইয়ের দিকে তাকালেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, জাউরাটা এখানে কি করছে?
আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। কয়েক মুহূর্ত চুপ থেকে আমতা আমতা করে বললাম, রাতে খাইনি তো, আমার খুব ক্ষুধা লেগেছিল। নিচ থেকে খাবার নিয়ে আমার রুমে আসতেই কার্পেটে বেঁধে আমি পড়ে যাই। আমার সাথে সাথে খাবারের প্লেটটাও পড়ে যায়। পরাগ ভাই প্লেট পড়ার আওয়াজ শুনে এসেছেন। ও, আমি ভাবলাম জাউরাটা আবার। তুমি আবার আসতে গেলে কেন? আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠেছিলাম। হঠাৎই তোর রুম থেকে কিছু পড়ার আওয়াজ কানে গেল, তাই দেখতে এলাম কি হয়েছে। কিছু হয়নি মামা, আমি ঠিক আছি। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। যাচ্ছি মা, তুই দরজা বন্ধ করে শুয়ে পড়। আর পাশের জাউরাটাকে বলে দিস তোর কিছু হলে দেখার জন্য আমি আছি। রাত বিরাতে তার এই রুমে আসার কোনো প্রয়োজন নেই। পরাগ ভাই এবার মুখ খুললেন। কথাটা তো আমাকেই বলতে পারতে বাবা, আমাদের মাঝখানে পাপটিকে টেনে আনার কি দরকার? মামা পরাগ ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন না। তিনি মুখ কালো করে সেখান থেকে বেরিয়ে যান। মামা যেতেই পরাগ ভাই এগিয়ে এসে আমার কোমর চেপে ধরে তার সাথে মিশিয়ে নেন। আমার চোখে চোখ রেখে বলেন, বাবাকে মিথ্যা বললি কেন? কেন সত্যিটা বললি না? চাইলে আপনিও সত্যিটা বলতে পারতেন, বলেননি কেন? এতদিনেও যখন সত্যিটা কেউ জানতে পারেনি, এখন আর জানার কোনো প্রয়োজন নেই। আর তো মাত্র কটা দিন, এরপরই আপনার আর সোনেরা ম্যামের বিয়ে। আমিও কানাডা চলে যাচ্ছি। কিছু কথা না হয় অপ্রকাশিতই থেকে যাক। আপনি আগামীকাল লয়ারের সাথে কথা বলবেন। যত দ্রুত সম্ভব আমাদের ডিভোর্সের ব্যবস্থা করুন। ডিভোর্স কি তুই দিবি আমাকে? না, মিউচুয়াল ডিভোর্স হবে। মিউচুয়াল ডিভোর্স হলে তো দুজনেরই সম্মতি থাকা প্রয়োজন। কিন্তু আমি কি একবারও বলেছি তোকে ডিভোর্স দিব? আমাকে ডিভোর্স দিবেন না, আবার সোনিয়া ম্যামকে বিয়ে করবেন। কি করতে চাইছেন কি আপনি? পরাগ ভাই কিঞ্চিত ঠোঁট বাঁকান, রসিকতা করে বলেন, দুটা বউ একসাথে পালবো। পরাগ ভাইয়ের হঠাৎ রসিকতায় আমার রাগ কিছুটা ম্লান হয়ে গেল। তিনি পুনরায় বললেন, ইসলামে তো 4টা বিয়ে করা জায়েজ আছে, তাই না? আমি ভ্রুকুচকে তার দিকে তাকালাম। রুর স্বরে বললাম, আপনার ইচ্ছে হলে 4টা নয়, 100টা করুন, কিন্তু আমাকে দয়া করে ডিভোর্স দিন। পরাগ ভাই আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, আমি তোকে ডিভোর্স দিব না, তুই যা পারিস করে নে।